আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে, এমন কথা বলছিলাম এই সার্ভিস নিয়ে। আমি খুব হাস্যকর কয়েকটা জিনিস পেলাম, যদিও কষ্টদায়ক, যে আমরা এখানে যারা আজকে বসে আছেন এরা এই কমিউনিটির কে নেতৃত্ব দিচ্ছেন ফর লং টাইম। ওনারাই অনেকে এখানকার যিনি কান্ট্রি ম্যানেজার ওনাকে চেনেন না, বাট উনি সেলস টিকিট সেল করবেন এখানে। আরেকটা কথা, আমাকে অনেকগুলো রিপোর্ট অনেকে পাঠিয়েছেন এই আমরা অ্যানাউন্স করার অনেকেই। তার মধ্যে একটা রিপোর্টের কথা বলি, সেটা হচ্ছে ইতালিতে বিমান 2 জন লোক দ্বারা পরিচালিত এবং 2 জনই পলিটিশিয়ান। আপনারা বিমানের ফেসবুক পেজে ওই পলিটিশিয়ানের ট্রাভেল এজেন্সির অ্যাডভার্ট দেন, আমি নাম বললাম না। ইতালি বিমানের যিনি কান্ট্রি ম্যানেজার, আপনি নাকি আপনারই ব্যবসা মনে হয় হইতে পারে যে আপনি আতাভাই এবং তাইসির ভাইকে পরিচালনা করেন, এটা করেন না। এটা নিয়ে আমাকে পুরো রিপোর্ট আকারে পাঠিয়েছেন ইতালি থেকে। আমি আজকে যেহেতু ইতালি নিয়ে কথা বলবো না, আজকে আমরা লন্ডন বা ইউকে নিয়ে কথা বলছি এবং সলিউশনও চাই। বাট স্পেন বা আদার্স যে কান্ট্রিগুলো আছে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট হাফ এন আওয়ার করার জন্য, যে বিমানকে কিভাবে সবার জন্য করা যায়। যাই হোক, আমরা এখন সলিউশনে যাচ্ছি এবং আতা ভাই, তাইসির ভাই, অলি ভাই এবং রফিক ভাই সবাই অনেকগুলো কথা বলছেন। বাট আমাদের আবেগের জায়গাটা হচ্ছে বিমান। এখন যেটি হচ্ছে যে চেম্বার অফ কমার্স, বিসিএ, প্রেস ক্লাব, গ্রেটার সিলে, আমরা বলে থাকি কিন্তু যে এই কমিউনিটির 4টি বড় প্রাণশক্তি সংগঠন, এখন দেখি ওনারা কী পরিকল্পনা তৈরি করেন যৌথভাবে, এককভাবে না, কারণ এককভাবে কখনো সম্ভব না। এবং প্রয়োজনে ওই যে ভাই আপনার সাথে আমি কিছুটা একমত আবার দ্বিমত, যে রাগ করবো কার সাথে? যদি বিমানের সাথে রাগ করি, বিমান তো আমাদেরই, লস হলে কিন্তু আমাদের লস হবে, আপনার টাকা লস হবে, আমার টাকা লস হবে। বাংলাদেশ সরকারের টাকা মানে কিন্তু আপনি রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই টাকায় কিন্তু সবাই চলছে। যাই হোক, আমরা বয়কট না করি, দেখি একটা সলিউশন করতে পারে কিনা। কান্ট্রি ম্যানেজার সাহেব আমাদের তৈসির ভাইকে একটু চিনে কিনা, আমাদের চেম্বারের প্রেসিডেন্টকে চেনে কিনা, কারণ ওনার আন্ডারে, অলিভের আন্ডারে যদি 12,000 রেস্টুরেন্ট থাকে, 12,000 রেস্টুরেন্টের থেকে একজন করে যদি বাংলাদেশে প্লাই করে, তাহলে 12,000 ক্লায়েন্ট আপনার, প্যাসেঞ্জার আপনার, উনি আপনাকে চিনে না, আপনি ওনার সাথে আসেন না, আপনি একটা এসি রুমে চুপ করে বসে আছেন আর 3-4 জন কিনে কি 5 স্টার হোটেলে খান। এটা উচিত না। আমি এম্বারেজ সেই বলবো না, এটা উচিত না, এটা উচিত না। এখন প্রথমে যাচ্ছি আমি আতা ভাই, হোয়াট উই শুড ডু এজ এ গ্রেটার সিলেট থেকে আপনি কি করতে চাচ্ছেন আদার্স সংগঠন? আমি বলি কি, অলরেডি আমরা ইদানিং যে করছিলাম রাউন্ড টেবিল কনফারেন্সের 10টা সুপারিশ, তো 10টা সুপারিশ এখন আপনি দেখেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের চতুর্দিক থেকে যেভাবে ওই যে বিদায়ী গভর্নমেন্টের যে কিছু প্রেতে আত্মা, যেমন গতকালকেও গুলি হয়েছে কিন্তু আশুলিয়াতে, এবং দেখা যায় গুজবের উপর ভিত্তি করে গুলি হয়ে গেছে এবং 2 জন না 1 জন মারাও গেছে। তারপরে এই যে বিভিন্ন তারপরে দেশে বন্যা, সব কিছু, এই যে 2 মাস কিন্তু এনাফ টাইম না, এর মধ্যে সব দাবিগুলা কিন্তু একত্র হয়ে গেছে। এই জন্য উনাকে আমরা বেশি এনা দিয়ে ওই 10টা দাবি, এটা আমি অনেক ইয়েতে দিছি, আমি ইয়েরেও দিছি, সবগুলো অর্গানাইজেশনেরও দিছি, চেষ্টা করছি ইমেইলে দেওয়ার। আমরা 3টা প্রায়োরিটি দিয়ে, ওই 3টা প্রায়োরিটির মধ্যে একটা প্রায়োরিটি বিমানকে দিছি, যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজটা অতি দ্রুত সম্পন্ন করে আদার এয়ারলাইন্স, কারণ আমরা কিন্তু 1993 থেকে আমরা ফেড আপ হয়ে গেছি ভাই। কতবার যে ডেলিগেশন টিম গ্রেটার সিলেট কাউন্সিলের গেছে, কত ধরনের গল্প গুজব শোনানো হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে স্টোরিটা হচ্ছে আমরা তো এখানে ডিসিশন মেক করতে পারি না, ঢাকায় ডিসিশন হয়। এইখানে ঢাকার থেকে ডিসিশন হয়, এইটাই ওনাদের উচ্চ বাক্য। তো এইখানে ওনাদের বসার দরকার কি, ওনাদের কাজটা কি? তো এই জন্য আমি বলবো যে এই সমস্ত জিনিসগুলাকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের তো দৃষ্টিতে আনতে হবে। প্লাস বিমানের এই তুগলকি কাণ্ড, এটা বেশ কয়েকবার, একবার না বেশ কয়েকবার শিরোনাম হয়েছে কিন্তু সংবাদের। আর সংবাদ বা মিডিয়াটা আজকের দুনিয়ায় সরকারের 4র্থ স্তম্ভ। উনি তো সাংবাদিক প্রেস ক্লাবের সেক্রেটারি, 4র্থ স্তম্ভ বলা হয়। জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন আর ইয়ের পরেই কিন্তু আপনার এখন মিডিয়াতে ধরে। তো মিডিয়া কিন্তু 4র্থ স্তম্ভ। তো আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি জবাবদিহিতার আন্ডারে আনতে হবেন সবাইকে, এবং মিডিয়ার সবসময় অ্যাকাউন্টেবিলিটি, ওই যেটা বললেন যে উনি হয়তো কাচের দেয়ালের ভিতরে, এসির ভিতরে বসে আছে, আর 4-5 জন উনার স্টেক হোল্ডার না, যারা উনার টিকিট সেলস প্রমোশন করতেছে বা
জানি না কি Promotion ধরনের না, understanding, কিনছেন, হ্যাঁ। হ্যাঁ কিনতেছে, এদেরকে নিয়ে উনি বসে আছেন বহাল তবিয়তে। এই গণ্ডির বাইরে উনাদেরকে আনতে হবে, উনাদেরকে বৎসরে ওই যে ট্রেনিং দেওয়া হিউম্যান রিসোর্সের আন্ডারে একটা বাজেট রাখা, এবং এটা আমার মনে হয় ডক্টর ইউনুস গভর্নমেন্ট খুব ভালোভাবে বুঝবেন। উনার তো একটা আন্তর্জাতিক একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, অ্যাকসেপ্টেন্স আছে, যে কোনোভাবে কোনো একটা প্রতিষ্ঠান যে মানদাতার আমলে যে ট্রেনিং নিয়ে আসছে ওইটা নিয়েই বসে আছে না। ওই যে মহিলা একজন প্রশ্ন করলেন যে লিফটের ভিতরে উনাকে এইভাবে যে ঢুকানো হলো, কোন দায় দায়িত্ব নিয়ে তারা ঢুকায়? এদের কি মানে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, হিউম্যান বিংয়ের সঙ্গে, আপনার কাস্টমারের সঙ্গে, আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনি কি ধরনের ব্যবহার করবেন? উনি যেটা বলতেছেন যে লাঠি দিয়ে উনি চাইছিলেন আঘাত করতে ওই মহিলাকে, তো উনি তো স্বাভাবিকত উনি তো হ্যাঁ বেঁচে আছে, উনি যে হার্ট অ্যাটাক করে নাই, উনি যে স্ট্রোক করে নাই লিফটের ভিতরে, এর মধ্যে তো বাতাসও তো হয়তো সেই পরিমাণে অক্সিজেন নাও তো থাকতে পারতো। তো এই সমস্ত জিনিসগুলাকে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন করে, এবং এখনো কিন্তু ওনারা ইনভেস্টিগেশন করতে, ইট ইজ ক্রিমিনাল অফেন্স, দিস ইজ ক্রিমিনাল অফেন্স। বাট আচ্ছা ভাই, গ্রেটার সিলেট থেকে আমি ফরগেট আদার্স না, আমি স্পেশালি বিমানকে নিয়ে কি করবেন অলরেডি না এখন কি করবেন? না এখন কি করবেন না, বিমানের আমি কিন্তু একটা জিনিস আমি মোটামুটি আমিও না, আমাদের আদার অর্গানাইজেশনের সঙ্গে আমরা মত বিনিময় করে এইটাই আলোচনা করে ইয়েতে আসছি। বিমানকে এই ধরনের কথা বলে আপনি কোনোতেই 1700 থেকে আর 1600 থেকে নামাতে পারবেন না ফেয়ারগুলা। বিমানের একমাত্র আপনাকে ধরতে গেলে তার নেকে ধরতে হবে, তার বুঝলেন, তাকে ধরতে গেলে ওই যে আদার এয়ারলাইন্সটা যে এই যে দেখেন 2116 কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ ওই যে হ্যাঁ বিমানে, যেটা নিয়ে 80% কাজ হয়েছে, এখন আবার 20% সিন্ডিকেট রেখে দিছে। এটা রেখে দিছে ওই জন্য যাতে আদার এয়ারলাইন্সগুলো না আসতে পারে। তো এই জন্য আপনাকে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব 4 থেকে 6 মাসের ভিতরে এই কাজটা কমপ্লিট করে, মানে সিলেট আন্তর্জাতিক বিমান, হ্যাঁ আন্তর্জাতিক বাস্তবে হয়ে যাবে, তখন আমরা কিন্তু জিম্মি দশা থেকে, এটা কিন্তু জিম্মি দায়িত্ব কিছু নাই তো আর। হ্যাঁ, কারণ আপনি ঢাকাতে যাবেন 800, সিলেটে আপনি 1200, চিটাগাং যাবেন হয়তো 850, আগেতে সিলেট নামবে। কার্গোতে বলেন, প্যাসেঞ্জারে বলেন, এই ধরনের একটা ডিসক্রিপেন্সি, এবং আমাদেরকে জিম্মি করে এটা আদায় করা হচ্ছে। যদি একটা ভাই বলছেন যে বয়কট করার জন্য, বয়কটের একটা অভিজ্ঞতা বলি। 93-তে আমরা গ্রেটার সিলেটের জন্মের পর সোনালী ব্যাংক বয়কটের জন্য আমরা কয়েকবার ডাক দিছি, সাথে দিয়ে মুখ ঢেকে ওনারা চলে যায়। এখন 1971 না, এখন 2024, দুনিয়া অনেক বদলে গেছে। এবং আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি কিন্তু সোশ্যাল সায়েন্সের ভাষায় বলবো আমরা উই আর ইন এ ট্রানজিশনাল পিরিয়ড। একটা ট্র্যাডিশনাল সোসাইটি থেকে উই আর ট্রানজিটিং করতেছি মডার্ন সোসাইটিতে। কাজেই এখানে অনেক ধরনের টেনশন আছে, সোশ্যাল টেনশন, এটা চলে যায় তাত্ত্বিক ভাষা, বাট এগুলা জনগণের বোঝার দরকার নেই। এই জন্য আমি বলবো যে এখানে সামাজিক টেনশন। আমি যদি, আপনি মিনিস্টার সাহেব আসছেন, আপনার কাছে গিয়ে যদি আমি ছবিটা তুলে আমার ঘরে যদি বাঁধিয়ে রাখতে পারি, আমার বাড়িতে যদি বাঁধিয়ে রাখতে পারি, তাহলে আমি টোকেন দেওয়া, চাঁদা দেওয়া, মাস্তানিদের কাছ থেকে রেহাই পাওয়া, আমার যাতায়াত কদ্দূর, আমার হাত কদ্দূর লম্বা, এই জিনিসটা আমি প্রমাণিত করতে পারবো। জানেন, আমাদের বৃহত্তর সিলেটের এমনও কিছু লিডার ছিলেন, একে ঘরে এনে চা পান করালে 5000 দিতে হবে, আর উনি যদি আপনার ঘরে খাওয়া দাওয়া করে তাহলে 10,000 বা 15,000 কেন দিতে হবে? সব বলা মুসিবত মুশকিল আসান হয়ে যায়গা। মানে আমার বাসায় নেতা আসছে, ওই ছবিটা আমার বাড়িতে লটকে রেখে দিলে আর কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী চলবে না। এই ধরনের ব্যবসা হয় বাংলাদেশে। বাট আচ্ছা ভাই, আমি লাস্ট কোয়েশ্চেনটা আপনার কাছে করে আমি ওটি রেখে যাবো, যে এই যে বিসিএ, আপনার চেম্বার, গ্রেটার সিলেট এবং প্রেস ক্লাব এবং আদার্স আমাদের আরও গ্রেটার চিটাগং, গ্রেটার নোয়াখালী, গ্রেটার বরিশাল, গ্রেটার, সবাই মিলে কি একটা কনসালটেন্সি করে, একটা ব্রিফিং করে, একটা শুধু আমি বিমানের কথাই আগে বলি, পরে হাই কমিশন বা আদার্স, আমরা কি, কারণ এটা আমাদের অর্গানাইজেশন, এটার আপনার কস্ট বলেন, টিকিটের প্রাইস বলেন, এটা সার্ভিস বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর বলেন, এই যে চাষির কাহিনী, আমরা করতে পারি। ভাই লিসেন, ওই যে আপনি নিজে বলতেছেন 80%-এর মোর দেন 80% সিলেটি কাস্টমার, হ্যাঁ বিমানে। আমি খুবই রেয়ার বিমানে সিলেটি যারা ঢাকাতে সেটেল এরা যায়, নতুবা খুবই কম। সিলেটের বাহিরের ভাই বোনেরা
সাধারণত বিমানে যায় না। না, কেন যায় না? কেন যায় না? ওই জন্য, আর এই জন্যই Service. তারা আমাদেরকে সার্ভিস, এবং তাদের দরকারও নাই। তারা তারা Emirates পাচ্ছে। আমাদের মানুষগুলা ভেরি নাইভ। ওই যে এক ভাই প্রশ্ন করলেন জালি জালি কুমড়া নিয়ে, আমি আচ্ছা, আপনি surprised। একটু- হ্যাঁ, জালি কুমড়া নিয়ে ওই ভাইটার বোঝা উচিত যে ওই মহিলার এটা ওই একটা জালি শখের- কুমড়ার মধ্যে একটা শখ বা এটা সেন্টিমেন্ট emotion। ইমোশন থাকতে পারে, এই জন্য উনি ওটা আনতে চাইছে। এখানে একটা জালি কুমড়ার দাম কত? 1 পাউন্ড 2 পাউন্ড। হ্যাঁ। এটা কি এই জন্য উনি আনতেছে আমরা পয়সা বাবা সেভ করার জন্য? বাবা আমরা ওটা- food ওটা stop ওনার না। ইমোশন। এটা না, বাট সবচেয়ে বড় কথা যেটা তৈরি বলছে, এটা এটা কি emotion। সামাজিক নাকি বললো এটা সামাজিক এটা নাকি? অসামাজিক আসলে তো কিভাবে? হ্যাঁ, আমি যদি লেবু আনতে পারি, আমি যদি কাঁঠাল আনতে পারি, আম আনতে পারি, জালি কুমড়া এটা এখানে বাধা কি জন্য হবে? আর জালি কুমড়া উনি একটা সেন্টিমেন্টাল ভ্যালু হতে হ্যাঁ, আছে। sentimental হয়তো value। ওখানে হচ্ছে হয়তো ওর বাবা কে একজন দিছে হয়তো কে এটা বলে gift একটা আর হয়তো ওর ক্ষেতের হয়তো অনেক বস্তু ধরে খায় না, বাবা খায় না, বাবা যাইতে পারে না দেশে, হয়তো বাবার এইটাই, জন্য নিয়ে নিয়ে আসছে। এইটা। তো সেই জন্য এটা তো এটা তো একটা বড় আবেগ। বড় আবেগ, এক্স্যাক্টলি। আর এটা তো ভেজিটেবল তো ব্যান না, আপনি তো আনতে পারতেছেন, সব কিছু আনতে পারতেন। সেই জন্য সে ট্রাই করছে আমি এটা জালি কুমড়া নিয়ে যাই, যেহেতু এটা পোষা ওটা চাইছে সাতজন, সেজন্য সে নিয়ে আসে না, এখানে রাখে আসছে। কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি ক্যারি এ সেন্টিমেন্টাল ভ্যালু, যার কারণে আপনি মনে করেন আমার বাড়ির আম 35 বছর হয়েছে আমি খাই নাই, এবার আমি গেছি আপনার, কিন্তু সেই আমের গাছটাই ছিল না। কিন্তু আমার এই সেন্টিমেন্টাল যে ভ্যালু ছিল, আমি যখন ছোট ছিলাম তখন ওই 10 বছর, আম ওই খাইছি। আম গাছের আম খাইছি, এখন আমার মনে পড়ে, কিন্তু এই গাছের আমটা এখন নাই, আমি পাইতেছি না। ওইটা যদি এখন আমি কেউ এবার আসে- যখন আসি, এটা সময় কিছু না, আমি এবার যখন আসি আমার 50 কেজি আমার অ্যালাউন্স আছে, আমি একদম খালি, আমি কি করছি আম জাম যা আছে সব কিছু করে আমার 50 কেজি করে আমি নিয়ে আসছি। আপনাকে আটকা নাই? আমার একটা না রেখে রাখতে হবে, এটা তো জালি allowed আছে। জালি কুমড়ার দরলো কিন্তু আপনারা ধরেন নাই। না, এটা তো আমার লিমিটের ভিতরে আমি নিয়ে আচ্ছা, আসছি। জালি কুমড়ার দরে পয়সা খাইবেন না। আবার এরপরে বলে কিছু পয়সা দিয়ে দাও। তাইলে যদি এই যে আমাদের ভদ্রলোক যে ফোন করলেন, উনি অসামাজিক যদি বলতে এটা চাইছেন। অসামাজিক, মানে উনি এই কথাটা কেন বলছেন আমি বুঝি না। আমি আমি বুঝতে পারি নাই, কারণ আমি- ওই যে জালি কুমড়া তো উনি এটা ব্যবসার জন্য এখানে নিয়ে আসেন। না, না, এটা এটা তো বোঝা উচিত ছিল। আচ্ছা, ওটা এখন সেন্টিমেন্ট। তাছাড়া এখন আমরা আমি করণীয় কি? সর্বশেষ একটা কথাতে বলতে চাই যে একটা হচ্ছে যে আমরা প্রথমেই বলছি যে আমরা যে সংগঠনগুলো এখানে 4টা এবং আরো বিভিন্ন সংগঠন আছে, আপনি যে বললেন লিডিং 15-20টা সংগঠন মিলে একটা যৌথভাবে একটা চিঠি ড্রাফট করে আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাতে পারি, রাইট। স্পেসিফিকলি শুধু বিমানের ইস্যু এটা বা দায়িত্ব নিছিলেন কিন্তু আপনারা। দুই একটা ইস্যু না, আচ্ছা রাখেন, দুই একটা ইস্যু প্রেস না, ক্লাবে দায়িত্ব নিছিলেন আচ্ছা, কিন্তু। এখন আমার নিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। মানে সব বেশি সমস্যা দিলে আবার কোনটা না, রেখে একটা, কোনটা? only একটাই বিমান। ধরেন, শুধু বিমানটা ঠিক করা যায়, চিঠি লেখা যায়, এবং এটা ওনার কাছে চিঠিটা যাতে পৌঁছে, কারণ চিঠি আপনি পাঠাইলে, পোস্টে পাঠাইলে এটাকে পোস্টে পৌঁছবে বা একটা মাধ্যমে পাঠানো পৌঁছানো যাতে যাবে, ওনার কাছে। এটা পৌঁছানোর way আছে। আর আমার মনে হয় না, email গেছে, আমার মনে হয় আমাদের কাছে আচ্ছা ভাই, information আছে। আপনি দায়িত্বটা নেন, আমরা সকলেই সাইন দিব, আপনি একটা চিঠি ড্রাফট করেন সুন্দর করে, বাংলায় একটা চিঠি ড্রাফট করেন এই সমস্যা, আর আমরা প্রত্যেকে সাইন 10টা সংগঠন এটা থেকে। ওনার কাছে 10টা সংগঠন লিডিং, এইটা আমরা ওনার কাছে পাঠাই। আরেকটা হচ্ছে দেখেন বাংলাদেশে এখন কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার চলছে, মাত্র কয়েকজন উপদেষ্টা দেশ চালাচ্ছেন, এবং দেশের যে বর্তমান যে অবস্থা, 15 বছর একটা সরকার ছিল, সব কিছু এলোমেলো হজবরল অবস্থা, এরপরও আমার মনে হয় ইউনূস সাহেব ভালো চালাচ্ছেন। আপনি দেখেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি উনি নিজেই বলে গেছেন যে যদি সরকার যদি ফল করে কমপক্ষে 5 লাখ মারা যাবে, উনি মারা যায় ভবিষ্যৎবাণী না। দিছিলেন, কিন্তু মানুষ কতজন মারা গেছে? আইনমন্ত্রীও বলছিল এই। পুলিশ নাই, এখন পুলিশ তো রাত্রে থানায় থাকে না, না। রাতে গড়ে ঘুমায়, তারা নিজেরা ভয় পায়। হ্যাঁ। পুলিশ এরপরে তো দেশ দেশ ভালো। চলতেছে, আবার এত দেশ মারা চলতেছে, যায় না, তো মানুষ মারা যায় না, হ্যাঁ, এরপরে ভালো। কিন্তু আমার মনে হয় যদি প্রধান উপদেষ্টার একটা ইউকে আমেরিকার মতো যদি একটা ইউকে ভিজিট থাকে এবং আমরা দেখা করতে পারি, এটা ভালো হয়। জানি না উনি আসতে পারবেন কিনা, বাট আমাদের একটা চিঠি ওনাকে ড্রাফট করে পাঠানো উচিত। দ্বিতীয়ত, বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় ছাত্র সমন্বয়করা কাজ করছে এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, সোচ্চার হচ্ছে এবং হাতে নাতে গিয়ে ধরছে। এখন কিন্তু সরকার ওইভাবে অ্যাক্টিভ না। আমরা প্রবাসেও ছাত্রদের মতো আমরা কমিউনিটি এটা আমরা কাজ team করতে তৈরি পারি করতে পারি, হ্যাঁ। এবং কমিউনিটি টিম করতে পারি, এবং কমিউনিটির মানুষের কাছে সরকারি প্রতিষ্ঠানগুলো, হাই কমিশন বলেন, বিমান বলেন, জবাবদিহি করতে হবে। রাইট। এবং আমরা বিমানের কান্ট্রি ম্যানেজারকে জিজ্ঞেস করতে পারি যৌথভাবে চিঠি দিয়ে কিংবা দেখা করে যে আপনার এই বিমানের বেনিফিট কারা নিচ্ছে? আমরা হচ্ছে বিমানের যাত্রী, আপনি এখানে চাকরি করছেন, আমাদের চাহিদাগুলো আপনাকে মেটাতে হবে। উনি যদি বলে এটা ঢাকার ব্যাপার বলে, তাহলে আপনি এখানে থেকে তো লাভ নাই, না। আপনি তো এখানে চাকরি করে লাভ নেই। আপনাকে ঢাকাকে বলেন যদি আমার এই ফেসিলিটি প্রবাসীদেরকে আমি প্রোভাইড করতে না পারি, প্রবাসীরা আমাকে এখানে থাকতে দিবে না, আমি এখান থেকে চলে আসতে হবে। I agree. এই ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় উনি একটু হাস মনে করবেন, বিমানের ম্যানেজার নিশ্চয় এই প্রোগ্রাম দেখছেন এবং মনে করবেন যে আমরা খুব কড়া কথা বলছি। মানে আমাদের কিন্তু আপনি আপনাদের জায়গায় কমিউনিটি এই জায়গায় আসেন, আপনি প্লেনে প্যাসেঞ্জার হিসেবে যান, যান, তখন এই যে কলাররা যে
তাদের যে তিক্ত অভিজ্ঞতার কথা বলছেন, আপনি এর মুখোমুখি হন, তখন আপনিও এই টক শোতে এসে এই ধরনের কথা বলতে চাইবেন। জি ধন্যবাদ। তাই খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি আবার বলি যে 10টি সংগঠন আমরা একত্রিত হয়ে সাইন করব এবং পাশাপাশি আমরা এখানে কমিউনিটির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন টিম তৈরি করব, একটা টিম তৈরি করে বিমানের কান্ট্রি ম্যানেজারকে জবাবদিহি করতে হবে এবং হাই কমিশন করতে হবে। আপনার আরো যে সরকারি সোনালী ব্যাংক যদি থাকে এবং অন্যান্য যদি আর কোনো সরকারি আমাদের বিশেষ করে বিমান এবং হাই কমিশন সার্ভিস প্রোভাইড করতে কিনা আমাদের কমিউনিটির একটা অ্যালায়েন্স করে বিভিন্ন সময় তাদেরকে ড্রাফটিং এর দায়িত্ব কে? আতাবাই অলরেডি আমি কিন্তু বলি মানে এখন আবার নতুন করে আচ্ছা আমরা আর ডিসকাশন না করে আমরা এটা আজকে সিদ্ধান্ত নেই যে একটা ড্রাফট করে চিঠি দিয়ে পাঠানোর ব্যবস্থা আছে, পাঠানো যাবে। আমি গতকালকে ওই ডিপার্টমেন্টে পাঠাতে হবে ওয়াসিফ নজরুলের কাছে ওইটার সিসি কপি গেছে, আপনি ইউনুস সাহেবের কাছেও যাবে, আতাবাই হেল্প করবে, আতাউল্লাহ ফারুক ভাই হেল্প করবে কিভাবে আমরা সরাসরি আমরা বাই হ্যান্ড পাঠাবো। এটা আমাদের ঢাকায় লোক আছে না, সব যাবে, কিন্তু ঢাকায় তার প্রেস সেক্রেটারি আছে, আমাদের সাথে যোগাযোগ সিকিউরিটি অফিসার আছে, পিএস সবাই আছে, এটা যাবে। যাই হোক, আমি অলি ভাই এই যে তাইসির ভাই এবং আতা ভাই বলছেন এই বিষয়ে বিসিএ এর পক্ষ থেকে কি রোল প্লে করবে বিগ অর্গানাইজেশন? না অফকোর্স আমরা তো অবশ্যই আমরা আতা ভাইয়ের সাথে এবং তাইসির ভাই বলেন আর আমার চেম্বার অফ কমার্স বলে আমরা সবাই মিলে আমাদের আসলে এটা নৈতিক একটা দায়িত্ব হয়ে গেছে। আর আমরা যদি এইটার উপরে এখন অ্যাকশন নেই না, আই থিঙ্ক উই শুড টেক এ ভেরি মানে টাফ একটা অ্যাকশন নিতে হবে, সলিড অ্যাকশন নিতে হবে, যার কারণে কারণ এটা একটা সলিউশনের দরকার আছে, প্রয়োজন আছে। আজকে দেখেন আমরা 53 বছর হয়ে গেছে বাংলাদেশে আমরা স্বাধীন করছি, কিন্তু এই বিমানের সলিউশন এখন করতে পারলাম না। নতুন বিমান আমরা কিনলাম, কেনার পর কী লাভ হলো? আমরা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্স বাংলাদেশে যখন যাই আমরা ইন্টারন্যাশনালি যাবো, সুন্দরভাবে যাবো। আজকে যখন ডক্টর ইউনুস যেটা আমরা বললাম যে ওনার মাত্র বয়স হয়েছে 2 মাস, কিন্তু এর মধ্যে এয়ারপোর্টের মধ্যে অনেক চেঞ্জেস চলে আসে, কিন্তু এই বিমানে এখানে চেঞ্জ আসবে না, অবশ্যই আসবে। আমরা সবাই যদি মিলিতভাবে একসাথে যদি আমরা আমাদের দাবি দাবা গুলা নিয়ে যদি আমরা ডক্টর ইউনুসের কাছে আমরা প্রস্তাব করতে পারি আমার এবং তার চোখে যদি এটা পড়ে, অবশ্যই এটা একটা সলিউশন হবে এবং এই সলিউশনটা ভেরি ইম্পর্টেন্ট প্রবাসীদের জন্য, আপনাকে প্রবাসীদের জন্য কাজ করতে। অফকোর্স ডেফিনেটলি নো ডাউট। থ্যাংক ইউ। এখানে আমরা 1 মিলিয়ন লোক আছে, অলমোস্ট 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশিজ আর হিয়ার ইন দ্য ইউকে। থ্যাংক ইউ। রফিক ভাই দেখুন, আমরা আজকে যে জিনিসটা আমরা কিন্তু এগুলো ইগনোর করলে চলবে না। আমাদের দায়িত্ব রয়ে গেছে, এই দেশটা আমাদের, এই দেশের সুখে দুঃখে আমরা খাদি, এই দেশের অবস্থা ভালো হইলে আমরাও প্রাউড ফিল করি। সুতরাং আমাদের দায়িত্বটারে আরো গুরুত্ব দিয়ে এই যে আপনারা এখানে যে আজকে একটা মন্তব্য আসছে, কিছুদিন আগে আমাকে উনি ইনভাইট করেছিল আর অন্যান্য সংগঠনে, ব্যারিস্টার আতা ভাই গ্রেটার সিলেট থেকে। তো আমি দেখছি ওনারা অলরেডি একটা ফ্রেমওয়ার্ক করেছে। সুতরাং আরো যদি আমরা 5-6টা টিম একত্রে হয়ে যদি ওইটারে অ্যাকশন নেওয়া যায়, অ্যাকশন নিতে হবে। 2টা কারণ, এই দেখেন এই যে কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তখন দেখেন মানুষের বর্তমানে আর আগের অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। সবাই কিন্তু এখন ফ্রিলি আলাপ করতে পারতেছে, তার মন খুলে বলতে পারতেছে, আর যারা দুর্নীতি করছে তাদেরকে ধিক্কার দিতে পারতেছে। কিন্তু একসময় দুর্নীতি করছে কিন্তু কেউ বলতে পারে নাই, এই একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হয়েছে ওই যে বিদেশি, আপনি এই যে বর্তমান অবস্থা, এই অবস্থা সচল রয়েছে কি জন্য আপনারা জানেন? প্রবাসীদের জন্য। এই যে 2.4 রেমিটেন্স ওটা যদি যাইতো না, তাহলে বিদেশিরাও আইএমএফ বলেন অন্যান্য যে বড় বড় অর্গানাইজেশন, ওরা কিন্তু কেউ এইভাবে হেল্প করতো না। ওরা যখন দেখছে একটা উইন্ডো খোলা আছে প্রবাসীদের, ওইটা যদি আপনার রেগুলার থাকে, তাহলে ওরা যদি এই দেশকে কিছু হেল্প করে তাহলে ওটা কাজে লাগবে, এই জন্য দিচ্ছে। ওরা এমনি দিচ্ছে না, ওরা দেখছে যে বাংলাদেশিরা খুব আবেগপ্রবণ জাতি, ওরা তাদের নিজের দেশের ক্ষতি হইলে ওরা যেভাবে পড়ে, ভালো হইলে যেভাবে আসে, দুর্নীতি মুক্তর জন্য সবাই ইউনাইটেড হইয়া যে জিনিসটা করে, ছাত্ররা একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। ইয়াং থাকলে এটা হয়, আপনার যুগে যুগে দেখা গেছে। বর্তমানে যারা এই জিনিসটা করেছে, কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে প্রবাসীরা, এনআরবিজরা। আপনি যদি একটু সার্ভে করেন দেখবেন 99% হ্যাপি। কি জন্য? যে দেশে করাপশন নাই। সুতরাং আমি 2-1টা জিনিস এই বিমানের সূত্র ধরে বলতে চাই, যেহেতু আজকে বিমান কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হওয়া সম্ভব। হয়তোবা এই ইন্টারিম গভর্নমেন্ট স্বল্প সময়ে কিছু করতে পারবে না, কিন্তু একটা জিনিস করতে পারবে, একটা লাইনে নিয়ে যেতে পারবে। ওরা যদি সংস্কার করে বিমানের প্রায়োরিটি বেসিস, যে এই জিনিসটা যদি দুনিয়ার অন্যান্য দেশ তার নিজের জিডিপির জন্য একটা ভালো অংশে তারা কন্ট্রিবিউট করতে পারে, তাইলে বিমানে করতে পারে। যেহেতু আমাদের দেশ
নির্ভরশীল রেমিটেন্সের উপরে। উপরে, সুতরাং এই জিনিসটা করতে হবে। দেখেন আপনারা নিশ্চয়ই জানেন অন্যান্য দেশে যদি যান, যদি বিমান কোনো দেশের কম থাকে তাহলে পার্টনারশিপ করে, কোয়ান্টাস দেখেন আপনি যদি যান ইমিরাটস অন্যান্য, তারা পার্টনারশিপ করে। ব্রিটিশরা ওয়ান ওয়ার্ল্ড কাতারের সাথে। সুতরাং ইমিডিয়েট যদি আমাদের যে আপনারা সংস্কার অথবা আমরা যে অ্যাকশন প্ল্যানের কথা বলতেছেন অলরেডি ওগুলারে আপনার মনে হয় ড্রাফট করে ফেলছেন ব্যারিস্টার আতা ভাই, ওগুলোর সাথে আমরা যদি সহযোগী হয়ে কাজ করি যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনিসটা যদি অ্যাকশনে নেওয়া যায়, অচিরেই এই এন্ট্রিম গভর্নমেন্টের আমলে দেখবেন বিমান লাভজনক করতে বাধ্য এবং আমাদের সার্ভিস 100% স্ট্যান্ডার্ড থাকবে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে বিমানগুলো সার্ভিস। থ্যাংক ইউ। একটা জিনিস তাহলে আমরা শেষ পর্যায়ে প্রায় তাইসির ভাই, আতা ভাই এবং অলি ভাই এবং রাফি ভাই, একটা জিনিস আমরা সিদ্ধান্তে আসতে পারি। আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ, তাই না? আমরা আগামী 9 তারিখের মধ্যে, এটা আতা ভাইয়ের দায়িত্বে, আর যদি আমাদের তাইসির ভাই যেহেতু প্রেস ক্লাবের বস, ঠিক আছে নাকি, তো প্রেস ক্লাব এটা প্রচার করবে। আপনি যখন ড্রাফটটা পাঠাবেন, ইমেইলে পাঠান, হাতে পাঠান, যেভাবে পাঠান, এটা তাইসির ভাই আবার আমরা দহরার একটা প্রেস ব্রিফিং করে সব কমিউনিটি লিডারকে এটাও নিয়ে আমরা পাঠাবো, ওটাও ওই লিংকটা। আমি বলি উনি প্রেস করুক, হ্যাঁ, উনারা এটা রেডি করুক, আরেকবার ডাকেন স্টেক হোল্ডারদের সামনে নিয়ে। আমরা যখন সংগঠনের সাথে আছি এই পুরো জিনিসটা যাতে ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া যায়, আরেকটা প্রোগ্রাম আগামীতে আমরা রেডি হওয়ার পরে ডাকি। শিওর, তাহলে আমরা চিঠি আগে পাঠাই আর ওটার ফিডব্যাক একটু আমরা নেই। আমরা তো চিঠি পাঠিয়ে বসে থাকবো না। আমরা ঢাকায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যোগাযোগ করব যে আমরা চিঠি পাইছেন কি এবং ব্যাপারে কি ব্যবস্থা নিলেন। যখন একটা আপডেট আমরা পাবো তখন আমরা আবার একটা টকশো করব বা আরেকটা মিডিয়া থাকবে। এবং সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে একটু বলতে পারি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি চিঠি পাবে, উনি রিপ্লাই দিবে, উনি কথা বলবে। আমরা আশা করি কারণ ওনার যে কাজের যে আমরা দেখতে পাচ্ছি, প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছি, যে উনি যে কথাগুলো বলে, উনি লিখিত কথা বলে না, কথাগুলো বলে মন থেকে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে যে 84 ইয়ার্স এজ, আমার মনে হয় যে এই বয়স আসলে আমরা মানে বাসের নাম্বার চিনবো কিনা। মানে আগে এক সময় তো এই দেশে যারা আমাদের পুরনো লন্ডনে ছিলেন, গড় থেকে বেরিয়ে গেলে ওই ছাই দিয়ে রেখে যেতেন, সে নাম্বার শুকিয়ে পেতেন না। মানে আমরা আসলে আমি অবাক হই যে ইউনুস সাহেবের মনে হয় যে কিছু আল্লাহ প্রদত্ত ওনাকে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই যে মানুষ যখন সময় পায় তো সময়ের সাথে দুনিশ্চয় যুক্ত হয়ে যায়। উনি একজন ভালো লোক, ওনার সাথে আরো যারা আছে, এই যে ধারাবাহিকতা আছে, যে প্যাটার্নটা আছে, এই টাইমের মধ্যে যাতে এটা হয়ে যায় ওই জিনিসটা। এবং এরা সব এখানে যারা এখন ক্যাবিনেটে আছে সবাই বাংলাদেশপন্থী, সবাই বাংলাদেশপন্থী। আমি বলেন সেটা যদিও এখন বাধ্য হয়ে তাদেরকে ইলিশ পাঠাতে হচ্ছে, যাই হোক, বাট আমি বলবো ইলিশ কিন্তু গিফট না, এটা রফতানি। তাহলে আতা ভাই, তাহলে তাইসির ভাই, আতা ভাই, আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আমরা বাই 9th অফ ইনশাআল্লাহ দিস মান্থ আমরা একটা লেটার পাঠাবো। এবং তাইসির ভাই প্লিজ আপনি একটা প্রেস ব্রিফিং করবেন, এটা জনগণের দাবি আপনার কাছে, ঠিক আছে? এবং এরপরে রেজাল্ট নিয়ে আমরা আবার কথা বলবো। আর প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিমানের প্রাপ্তি এবং প্রত্যাশা। প্রাপ্তি কি, প্রত্যাশা কি, এটা আপনারা এতক্ষণে বুঝতে পারছেন। বাট আমি গ্রেটফুল এই 4 জন বসের কাছে এই জন্য যে ওনারা অ্যাটলিস্ট আপনাদের হয়ে প্রমিস করছেন যে 10টি সংগঠনের সিগনেচার যুক্ত একটি লেটার আমাদের প্রধান উপদেষ্টার কাছে যাবে। এবং আই বিলিভ ডক্টর ইউনুসকে আমরা অতটুকু বিলিভ করি, ফিল করি এবং বোঝার চেষ্টা করেছি এতদিনে যে উনি আমাদের কথা শুনবেন। এবং আমরা কালকে আসিফ নজরুলের স্টেটমেন্ট দিয়ে শুনেছিলাম যে প্রবাসীদেরকে উনি কীভাবে অভ্যর্থনা জানানোর কথা বলেছেন, যে প্রবাসী রেমিটেন্স যেহেতু প্রবাসীরাই দিচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় সাপোর্ট। তাই আসুন, যারা বড় সংগঠন, যারা ওই যে ইফতার পার্টির সংগঠন না, আমি আবারও বলে দিচ্ছি, ঈদ পুনর্মিলনী বা পিকনিকের সংগঠন না, যারা আসলেই সংগঠন ফর দ্য সোসাইটি, কমিউনিটি, আপনারা আতা ভাই, তাইসির ভাই, অলি ভাই অথবা রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। 10টি সংগঠনের স্বাক্ষরযুক্ত একটি লেটার আগামী 9 তারিখের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে যাবে, অনলি বিমান নিয়ে। এবং আমরা চাই আমরা সবাই বিমানে যাব, শুধু সিলেটের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ সবাই আমরা বিমানে যাব, বিমানকে ভালোবাসবো, বিমান একটি লাভবান প্রতিষ্ঠানে পরিণত হবে। আমরা এখানে বসে বিমানের বিপক্ষে নেগেটিভ কোনো কমেন্টস আর করতে চাই না। আই বিলিভ আমাদের কান্ট্রি ডিরেক্টর, কান্ট্রি ম্যানেজার উনি শুনছেন। আপনি প্লিজ এই কথাগুলো কষ্ট করে আশরাফুল আলম সাহেব বলুন, না মহাপরিচালক বলুন, সবাইকে জানাবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 4 জনের সাথে এবং আমাদের বিষয় নিয়ে। আমি ধন্যবাদ জানাচ্ছি তাইসির ভাই, অনেক স্ট্রং, অনেকগুলো কথা জনগণের পক্ষে বলছেন। আতা ভাই, এটাই গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব। আই বিলিভ
বিসিএ, থ্যাংক ইউ ভেরি মাচ অলি ভাই, অনেক অনেক ধন্যবাদ। চেম্বারের যিনি প্রেসিডেন্ট আমাদের রফিক ভাই, অনেক ধন্যবাদ। এবং আমরা এই কয়েকটি সংগঠন যদি একত্রিত হই, হাই কমিশন বলেন, সোনালী ব্যাংক বলেন, বিমান বলেন, এগুলো তো আমাদের, এটা কেন মানে এসি রুমে থাকবে? এটা আমাদের কথা শুনবে, আতাবাইয়ের সাথে কনসাল্ট করবে, রফিক ভাইয়ের সাথে কনসাল্ট করবে, ভাড়া কি বাড়ানো উচিত না কমানো উচিত, কি সার্ভিস দেওয়া হবে। এবং যে চাচি আপনার কাছে অনেক অনেক দুঃখিত, আই বিলিভ কালকের মধ্যে এই জিনিসটা বিমানের কান্ট্রি ম্যানেজার ঢাকায় আলোচনা করে আপনাকে যে হেনস্থা করা হয়েছে সেটি ব্যবস্থা করবে, আর উনি প্রমাণ করবে যে উনি প্রবাসীদের জন্য, উনি উনার জন্য না। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং বিমানের প্রত্যেকটি সমস্যা সমাধানের উইশ কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।